বাংলাদেশ এখন অন্যতম একটা উদ্বেগের কারণ ভারতের জন্য হয়ে উঠেছে বা উঠতে চলেছে। এমন কথা আমরাই যে শুধু বলছি এমন তো নয়। ভারতের সেনাপ্রধান গতদিনে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটা সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। আর এই মন্তব্য শুনে আপনাদের মনে হতেই পারে, তাহলে কি ভারত আসলে সত্যি সত্যি বাংলাদেশকে ভয় পেতে শুরু করলো? বাংলাদেশের সামরিক শক্তির কাছে কি ভারত সত্যি সত্যি ভয় পাওয়ার জায়গায় রয়েছে বলে মনে করছে ভারতের সেনাপ্রধান? এই প্রশ্ন নিশ্চিতভাবে আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে এবং এর উত্তর তো আজকে পর্বে আপনাদের সামনে দেব। কিন্তু অন্যদিকে উদ্বেগের আরো কিছু বিষয় রয়েছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তিনি এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসবেন। ইতিমধ্যেই বেশ কিছু উচ্চ পর্যায়ের সচিব পাকিস্তান থেকে তারা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ থেকেও সেনাপ্রধানরা পাকিস্তানে গিয়েছিলেন। এই সমস্ত কারণ এবং ভারতের যিনি সেনাপ্রধান তিনি যখন মন্তব্য করছেন বাংলাদেশ ভারতের জন্য উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে, তখন নিশ্চয়ই সেই খবরকে প্রায়োরিটি তো দিতেই হয়। আর সেই কারণেই একেবারে সব তথ্য আপনাদের সামনে আমি হাজির করেছি। একটু ধৈর্য ধরে পর্বটা যদি দেখেন আপনারা, তাহলে নিশ্চিতভাবে আপনাদের মনের সংশয়ের প্রত্যেকটি উত্তর পাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের প্রথমেই আমি সেই বক্তব্যটি শোনাতে চাইবো ভারতের যিনি সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্যটি করেছেন বাংলাদেশ প্রসঙ্গে, তিনি বিভিন্ন প্রসঙ্গে উত্তর দিয়েছেন, সেই প্রসঙ্গ পরে শোনাচ্ছি। পাকিস্তান প্রসঙ্গেও তিনি উত্তর দিয়েছেন, পরে শোনাচ্ছি। কিন্তু প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গে তিনি কি জবাব দিয়েছেন, কি উত্তর দিয়েছেন সেটা আপনাদের শোনাই, শুনুন। And that is what our army should be prepared for. Now, coming on to specifically what you asked for Bangladesh, as far as Bangladesh is concerned, it is too early to take any decision for us. Because let our elected government come, let's see the relationship, and let us see what to be done about it. Because as far as I am concerned, I am very clear, the present military-to-military relationship is very strong, and we keep exchanging notes on regular basis to avoid any kind of misgivings. Now, the second point what you have brought out is basically the collaboration or kind of a relationship between our western neighbor and Bangladesh. As far as I am concerned, since I have said that the epicenter of terrorism is in some particular country, if they have relationship with anyone of my neighboring country, I should be looking worried. Because as far as I am concerned, the terrorism route can be used from that country also, which is my major concern as of today. শুনলেন বন্ধুরা, এটাই কিন্তু একটা উদ্বেগের কারণ। আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। যাদের কিছুটা সমস্যা হয়েছে তাদের জন্য আমি বলছি যে ভারতের সেনাপ্রধান তিনি পরিষ্কারভাবে বলছেন যে পাকিস্তান হচ্ছে টেরোরিজমের এপিসেন্টার। সেই টেরোরিজমের এপিসেন্টার এইরকম একটি দেশ যদি আমাদের অন্যতম আরো একটি নেবারিং কান্ট্রির সঙ্গে তারা সখ্যতা বাড়াতে শুরু করে, তাহলে নিশ্চিতভাবে সেটা ভারতের কাছে একটা উদ্বেগের বিষয় বই কি। তার কারণ যদি এই টেরোরিস্ট এপিসেন্টার যে পাকিস্তান রয়েছে তারা যদি বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়িয়ে এই ধরনের টেরোরিজমকে আরো বেশি করে তারা তুলে ধরতে চেষ্টা করে, তাহলে নেবারিং কান্ট্রি হিসাবে ভারতের জন্য উদ্বেগের বিষয় একেবারে দ্বিধা দ্বন্দ্বহীন ভাবে বলে দিল ভারতের সেনা প্রধান। কিন্তু আপনাদের সামনে আমি দেখাতে চাইবো যে তিনি এটাও পরিষ্কারভাবে, আপনারা ইতিমধ্যে দেখলেন এই ভিডিওর মধ্যে, যে ভারতের সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশ সম্পর্কে এখনই খুব শীঘ্রই আমাদের মন্তব্য করা উচিত হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নেই এবং যে কারণে আমরা বাংলাদেশের সঙ্গে স্ট্র্যাটেজিক কোনো রকমের একটা ডিসিশনে আসতে পারবো না। বাংলাদেশের সেনাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেটা মসৃণ, কিন্তু এখনই পর্যন্ত কূটনৈতিক স্তরে ভারত কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট তৈরি হয়। এই তথ্য যে তিনি প্রথমবার বললেন এমনটা নয়, মাস দেড়েক আগে আপনাদের উপেন্দ্র দ্বিবেদীর করা এই ধরনের আরো একটা বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। অর্থাৎ ভারত কিন্তু তাদের স্ট্যান্ডটা একেবারেই ক্লিয়ার রেখে দিয়েছে। কিন্তু পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ভারতের সেনাবাহিনী সব যে কোনো বিপর্যয় বা যে কোনো রকমের যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েই রেখেছে। কিন্তু আপনাদের সামনে আমি এটাই বলার চেষ্টা করব, এই যে আমাদের নেবারিং কান্ট্রি, উপেন্দ্র দ্বিবেদীর থেকে তো আর ভালো কেউ জানেন না
যে সামরিকভাবে তাদেরকে হারানোটা ঠিক কতটা শক্তি ভারতকে প্রয়োগ করতে হবে সেটা তিনি সব থেকে ভালো করেই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উপেন্দ্র দ্বিবেদী তিনি তার বক্তব্য 3 মাস আগেও যা বলেছিলেন আজকেও তাই বক্তব্য বললেন, অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের বক্তব্যটা আপনারা শুনে দেখুন তো। প্রধানমন্ত্রী বলবো না, এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা রয়েছেন তার বক্তব্যটা আপনারা একটু শুনে দেখুন তো, তিনি কি চেঞ্জ করলেন তার অবস্থান। তিনি বলছেন ভারতের সঙ্গে সবসময় আমাদের বন্ধুত্ব রয়েছে, ভারত এমন একটা আমাদের ভৌগোলিক অবস্থানের জায়গায় রয়েছে, ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মোদির সঙ্গে কথা হয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে, এই সমস্তই বললেন। শুনুন তার অবস্থান কিভাবে পাল্টে যাচ্ছে, একটু লক্ষ্য করুন, শুনুন। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। স্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। শুলেন বন্ধুরা বক্তব্যটা, অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলা যেতে পারে, তিনি তার বয়ান কিন্তু পরিবর্তন করলেন। ভারত বিদ্বেষী সমস্ত রকমের মনোভাব জাগানোর পরেও কিন্তু তিনি মনোভাব তাহলে কি পরিবর্তন করতে চললেন ভারতের প্রতি? এর উত্তর হচ্ছে না। তার কারণ তিনি নিজেকে রাজনৈতিক নেতা বলেন না ঠিকই, কিন্তু তার মতো রাজনৈতিক বাংলাদেশে খুব কমই এসেছিল। তার কারণ তিনি অন্যতম বড় একটা মুখোশধারী রাজনৈতিকবিদ। সেই কারণে একদিকে তিনি বলছেন যে ভারতের সঙ্গে আমাদের সখ্যতা ছাড়া তো উপায় নেই, অন্যদিকে কি করছেন জানেন? আপনাদের আরো একটা আমি খবর দেখাচ্ছি, আপনারা দেখুন। পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ আমলা স্তরে বৈঠক, ইসলামাবাদ থেকে চিঠি পাঠানো হলো ঢাকায়। এই যে খবরটি সেটা কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীর প্রধান মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর প্রকাশিত হয়েছে। অর্থাৎ একদিকে তিনি বলছেন ভারতের সঙ্গে তিনি সখ্যতা বাড়াতে চান, এর আগে বিভিন্ন রকমের ভারত বিরোধী কার্যকলাপ বা ভারতের বিরুদ্ধে প্রোটেস্ট, ভারতের দাদাগিরি মানব না, এই ধরনের বিভিন্ন বক্তব্য তাদের আমচা চামচারা করেছিল, তারও তাতে প্রচ্ছন্ন মদত ছিল, সায় ছিল। তিনি এখন বলছেন ভারতের সঙ্গে সখ্যতা চাই, অথচ আপনাদের দেখালাম ইসলামাবাদের সঙ্গে কিভাবে সখ্যতা বাড়াচ্ছেন তিনি। তার প্রকৃষ্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার, তিনি এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছেন ইশাক দার, এবং তার আসার রাস্তা মসৃণ করার জন্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির জন্য ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের বিদেশ সচিব, নামটা হচ্ছে ইমরান আহমেদ সিদ্দিকী, তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। এবং আগামী এপ্রিল মাসে একেবারে যে উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন সেখানে কি ধরনের আলোচনা হবে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঠিক কি কি হবে, কি কি মানে অন্যান্য জায়গায় ভারত সম্পর্কে বা অন্যান্য দেশ সম্পর্কে তাদের কি অবস্থান হবে, এই নিয়ে বিশদে তাদের মধ্যে আলোচনা হবে। 1971 সালের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের কেউ একটা বাংলাদেশে গিয়ে তিনি একটা বৈঠক করবেন, রাজনৈতিক বৈঠক করবেন। এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে ইমরান আহমেদ সিদ্দিকী, তিনি বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। তৌহিদ হোসেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের হাতে বাংলাদেশের তরফ থেকে একেবারে একটা চিঠি তুলে দিয়েছেন, গোপনীয় একটা চিঠি, তাতে কি লেখা রয়েছে সেই তথ্য তো আমাদের কাছে নেই। অর্থাৎ তারা ঘুঁটি সাজিয়ে যাচ্ছেন, আর এদিকে বলছেন যে তারা ভারতের সঙ্গে তারা সখ্যতা রাখতে চায়, ভারত ছাড়া তাদের নাকি সম্পর্কের উন্নতি, মানে ভারত ছাড়া নাকি কোনোভাবেই উন্নতি সম্ভব নয় বাংলাদেশে, সেটা এতদিন পরে সে স্বীকার করছেন। কিন্তু ওই যে বললাম হাতির দাঁতের মতো, যেটা দেখানোর জন্য একরকম আর খাবার দাঁত অন্যরকম, বাংলাদেশের এই যে মোহাম্মদ ইউনূস তার ভূমিকাটাও এইরকম। সেই কারণেই ভারতের যিনি সেনাপতি বলতে পারেন বা সেনাপ্রধান বলতে পারেন উপেন্দ্র দ্বিবেদী, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এই ধরনের ঘটনা চললে যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বাড়ে, যেহেতু পাকিস্তান হচ্ছে টেররিজমের এপিসেন্টার, তাদের সঙ্গে সখ্যতা বাড়লে সেক্ষেত্রে বাংলাদেশও একটা উদ্বেগের কারণ ভারতের জন্য, নির্দ্বিধায় তিনি জানিয়ে দিলেন। তবে এবার আপনাদের আরো একটা খবর দেখাবো সৌজন্যে নিশ্চিতভাবে ইন্ডিয়া টুডে। তাদের একজন সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন যে এই যে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, সেটা দখল করার কথা বারবার বলে আসছেন অমিত শাহ কিংবা রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, এটা কি করা সম্ভব? এর উত্তরে কি বললেন ভারতের সেনাপ্রধান সেটা আপনাদের শোনা প্রয়োজন, শুনুন। गृह मंत्री अमित शाह
रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा कि पाकिस्तान अधिकृत कश्मीर पीओके एक दिन भारत का हिस्सा बनेगा। आप सेनाध्यक्ष हैं, क्या आपको लगता है कि यह संभव है कि पीओके को हम भारत का हिस्सा बनाएं एक बार फिर? देखिए, जब कोई भी लड़ाई होती है तो उसको हम बोलते हैं डाइम टी। पहले डाइम बोलते थे। इंस्ट्रूमेंट्स ऑफ नेशनल पावर 4 होते हैं: डिप्लोमेसी, इंफॉर्मेशन, मिलिट्री, इकोनॉमी। एंड मैं उसमें टेक्नोलॉजी यूज़ जरूर करता हूँ क्योंकि डाइम टी अभी आ गया है एंड आपका एज ऑफ एक्सेलरेशन का थीम भी वही है। सो अगर आप इन चीज़ों में देखें, मतलब जब भी कोई लड़ाई के लिए जाता है तो क्या वो एक आर्मी लड़ाई के लिए जाती है? आज की तारीख पे वो मुमकिन नहीं है। आज की तारीख पे 2 देश लड़ाई के लिए जाते हैं। तो जब 2 देश लड़ाई के लिए जाएंगे तो कुछ हमें ऐसे एंड स्टेट दी जाएगी या बताया जाएगा कि भी आपको ये अचीव करना है। जो देश चाहेगा वो हमें एंड स्टेट दी जाएगी और उस एंड स्टेट के लिए उस आर्मी को या उस फौज को या उस देश को अपनी तैयारी करनी पड़ेगी, यानी एम्पावर करना पड़ेगा। और जिस चीज़ के लिए मुझे एम्पावर किया जाएगा उसके लिए मैं कार्रवाई करूँगा। You didn't really answer that question. If the end state is, can POK become a part of the Indian Republic? As Chief of the Indian Armed Forces, what's your response? My answer remains the same which I have given earlier. General, if I শুনলেন বন্ধুরা, অর্থাৎ ডিপ্লোম্যাটিক কিছুটা আনসার দিলেন এবং তার জায়গা থেকে তিনি একেবারে সঠিক বক্তব্য বলেছেন। তিনি বলেছেন যে এখন এমন একটা সময় যেখানে যুদ্ধ শুধুমাত্র দুই দলের সৈন্যদের নিয়ে হয় না, যুদ্ধ বাদলে এখন দুটি দেশের সঙ্গে যুদ্ধ হয়। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে যুদ্ধটা শুধুমাত্রই যে ওই হাতিয়ার নিয়ে যুদ্ধ এমনটা নয়, যুদ্ধটা কূটনৈতিক স্তরেও হয়। সেই কারণেই দেশের কূটনীতি এই মুহূর্তে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী সরকার তাদের ওপর যা সিদ্ধান্ত বলবেন, যা এন্ড রেজাল্ট চাইবেন সেটা তারা করে দেখাবেন, এইটাই তিনি বললেন। অর্থাৎ যদি আমাদের দেশের তরফ থেকে বলা হয় যে নিজেদেরকে প্রিপেয়ার করো, সামনে একটা মিশন রয়েছে, পাক অকুপাইড কাশ্মীরকে দখল করতে হবে, তাহলে উপেন্দ্র দ্বিবেদী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমরা তৈরি। আমাদের কাছে যে এন্ড রেজাল্ট চাওয়া হবে আমরা সেটা কূটনৈতিক স্তরে নয়, একেবারে সামরিক স্তরে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া তার আর বলার কি থাকে? একেবারে কনফিডেন্টলি একটা তিনি বক্তব্য বলেছেন নিশ্চিতভাবে। এবং আপনাদের সেই বক্তব্য আমি শুনিয়েছিলাম। ভারতের যিনি বিদেশ মন্ত্রী কিছুদিন আগে ব্রিটেনে গিয়েছিলেন, ব্রিটেনে গিয়ে তিনি আপনাদের এটাও বলেছিলাম যে সেখানকার কিছু মৌলবাদী খালিস্তানপন্থী যারা রয়েছেন তারা হঠাৎ করে গাড়ির সামনে চলে আসেন, যে তথ্যটা দেওয়া হয়নি, পরে পরে তথ্যটা এসেছে। সেটা হচ্ছে ব্রিটেনের জন্য কিন্তু ক্ষমা প্রার্থী, বা তারা বলেছে যে এই ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যাবে না, ব্রিটেনের তরফ থেকে এই কথা স্বীকার করা হয়েছে। কিন্তু সে যাই হোক, প্রশ্ন হচ্ছে তখন কিন্তু পাকিস্তানের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন এস জয়শঙ্করকে যে আপনাকে আমি যে প্রশ্নটা করছি এটাতে আপনি লিটল নার্ভাস হতে পারেন, কিন্তু পাক অকুপাইড কাশ্মীর ইন্ডিয়া কেন কাশ্মীরকে দখল করে রেখেছে, কেন হিংসাকে মদদ দিচ্ছে, এই প্রশ্ন যখন করেছিলেন তখন এস জয়শঙ্কর বলেছিলেন যে দেখুন, কাশ্মীরে আমরা যা যা পদক্ষেপ নিয়েছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত 370 ধারা বিলোপ করে দিয়েছি, দ্বিতীয়ত সেখানে অর্থনীতির উন্নতি ঘটেছে, আর তৃতীয়ত সেখানে নির্বাচনও পর্যন্ত হয়ে গিয়েছে। লাস্ট যে কাজটা আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে পাক অকুপাইড পাকিস্তান যে অংশটি আমাদের দখল করে রেখেছে সেই অংশটা যখন আমরা অধিগ্রহণ করে ফেলতে পারবো তখন পাকিস্তানে সম্পূর্ণ শান্তি বিরাজ করবে। এই কথাটা বলেছিলেন এস জয়শঙ্কর। যারা মিস করে গেছিলেন তাদের জন্য শোনাতে চাইবো। তার কারণ হচ্ছে এই বক্তব্যটা এবং সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে একটা মিল আপনাদের আমি ধরাবো, কিন্তু তার আগে এস জয়শঙ্করের বক্তব্যটা শুনুন। My name is Nisar. I am an author and a journalist. Let me make you a little nervous, Your Excellency. Thank you very much for your dissertation. Yeah. Kashmiris are up in arms because India is occupying Kashmir illegally. That's the reason why they are protesting. On Kashmir, actually we have done, I think, a good job solving most of it. I think removing Article 370 was step number one. Then restoring growth and economic activity and social justice in Kashmir was step number 2. Holding elections, which were done with a very high turnout, was step number 3. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. শুনলেন বন্ধুরা এস জয়শঙ্করের বক্তব্য। একেবারে
অসাধারণ একটা জবাব বলতে যা বোঝায় সেটা কংগ্রেস জামানার সেখানকার বিদেশ মন্ত্রীদের মতো নয়, যে ঠিক আছে আমরা সম্পর্কের উন্নতি চাই, আলাপ আলোচনা চলছে, আমরা পাকিস্তানে যাচ্ছি, পাকিস্তান আমাদের দেশে আসছে, এরকম ব্যাপার না। একেবারে স্ট্রেট কাট, একেবারে লক স্টক অ্যান্ড ব্যারেল পরিষ্কারভাবে বলে দিলেন যে একদম সেখানে গিয়ে পাকিস্তান যেটা আমাদের দখল করে রেখেছে সেই অংশটা যখন আমরা উদ্ধার করে নিতে পারবো, ব্যাস সেই দিনই আমাদের সমস্ত কাজ সেখানেই শেষ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এস জয়শঙ্কর, তিনি সরকারের তো একজন প্রতিনিধি, কাজে তিনি, তার গোল হচ্ছে পাকিস্তান, তিনি যেটা একেবারে সাংবাদিক সম্মেলনে বলেছেন, একেবারে পাকিস্তান যে অংশটি আমাদের দখল করে রেখেছে সেই অংশটি যবে আমরা ফিরিয়ে নিতে পারবো, অর্থাৎ এটা যদি সরকারের অবস্থান হয়ে থাকে, আর এই নির্দেশ যবে সেনাপ্রধানদের দেওয়া হবে, সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা প্রস্তুত ভারতকে এন্ড রেজাল্ট এনে দিতে, কিন্তু কূটনৈতিক স্তরে কোন সিদ্ধান্ত নেওয়া হবে সেটাতে কিন্তু তারা মাথা ঘামাতে পারেন না, সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো খুব মানে একেবারেই সঙ্গত কারণে তিনি যে জবাবটি দিয়েছেন সেটা আমার অন্তত অত্যন্ত পছন্দের হয়েছে। আপনারা কি মনে করেন বাংলাদেশের এই সমস্ত নাটক, এবং বিশেষ করে আমি দেখলাম গতদিনে আরো একটি খবর আপনারা হয়তো চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন, যেখানে ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ঘটনার বিশদ তদন্ত চাই, সংখ্যালঘু অত্যাচার প্রসঙ্গে ঢাকাকে দায়িত্ব স্মরণ করালো দিল্লি। অর্থাৎ গতকাল পর্যন্ত ভারতের তরফ থেকে রণদীপ জয়সওয়াল, ভারতের এক্সটার্নাল যিনি মুখপাত্র, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রত্যেকটি হিসাব ভারত নেবে, যদি বাংলাদেশের সরকার সেখানে পাশে না দাঁড়ান তারও হিসাব এবং পরিসংখ্যান ভারত কিন্তু পরিষ্কারভাবে নেবে, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভারত একেবারে অনমনীয় মনোভাব, প্রথম দিন থেকে যেটা ভারত বলে আসছে সেই বক্তব্যই কিন্তু ভারতের সেনা প্রধানের মুখেও শোনা গেল। আর এটাই মনে হয়েছে আমার যে আজকের দিনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আপনাদের জানাটা প্রয়োজন। রাজনৈতিক নেতারা কি বললো সেটা তো আচ্ছার প্রত্যেক দিন শুনছেন, কিন্তু ভারতের সেনা প্রধান কি বললেন সেই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এনারা রাজনীতিক লোক নয়, এনারা রাজনীতি করেন না, এনারা ভেতরে এইখানে যেটা থাকে সেটাই কিন্তু একেবারে স্পষ্টভাবে বলতে কখনো দ্বিধাবোধ করেন না। তাই সেই কারণেই এই খবরটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে আপনাদের সামনে আনলাম। আশা করি দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো শুনবেন না। এনিওয়ে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের পার্টিসিপেশন অবশ্যই একটা কমেন্ট এবং লাইকের মধ্যে যদি করেন তাহলে আমরা নিশ্চিতভাবে আপনাদের উপর কৃতার্থ হই। এখনকার মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, গুড বাই।